ঠাকুরের নাম বললে তাকে তাড়া করছে। এর মধ্যে 11টা নাগাদ হঠাৎ ওই মহিলা বলে উঠলো, এবার শালারা বেরোচ্ছে। তো যেটা প্রথমে লক্ষ্য করলাম সেটা হলো যে ভূতে যাকে ভর করেছে ভূত, সেই মহিলা একটা আট পরে শাড়ি পরে আছে, তার কাছে কেউ তুলসী মালা গলায় দিয়ে কাছে গেলে তাকে তাড়া করছে। চৈত্র মাসের উঠোন, একদম খটখটে উঠোন, বললো এটাকে নিয়ে যা, যেখানে নামাবি কলসিটা যেন না ভাঙে, জল যেন না পড়ে, মাটির কলসি যেন না ভাঙে। এর উপরে কেন ভর করেছে? বলছে আমি কয়েকজনকে নেব। ভূতে ভর করা অবস্থায় ওই মহিলা তার স্বামীকে বাবা বলে ডাকতো। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আরও একটি পডকাস্ট নিয়ে চলে এসেছি তোমাদের নিজেদের চ্যানেল আড্ডা ফান লিমিটেডে। আচ্ছা, আমাদের জীবনে বা আমাদের আশেপাশে এমন কত কিছুই তো ঘটে যার এক্সপ্লেনেশন সায়েন্স দিয়ে দেওয়া যায় না। এরকম ঘটনাকে আমরা তো অলৌকিক বলে থাকি, তাই না? আজ এরকমই একটি অলৌকিক ঘটনা বা এরকম কিছু অলৌকিক ঘটনার সম্ভার নিয়ে তোমাদের সাথে আড্ডায় মেতে উঠব। আজকের যে পডকাস্টে আছে আমার বড় জেঠু শ্রী নীরদ চন্দ্র তরফদার, এবং বলে রাখা ভালো কর্মসূত্রে উনি কেন্দ্রীয় গৃহমন্ত্রকে কাজ করেছেন। 2012-তে উনি রিটায়ার হয়েছেন সেখান থেকে। তো আজকের যে আড্ডা, আজকের যে পডকাস্ট, সেখানে উনি আমাদের সাথে কিছু অলৌকিক ঘটনা, কিছু ভৌতিক ঘটনা যার এক্সপ্লেনেশন মডার্ন সায়েন্স দিয়ে দেওয়া যাবে না, এরকম কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। তো অবশ্যই এই ঘটনাগুলো খুবই এক্সাইটিং হতে চলেছে। তো অবশ্যই তোমাদেরকে একদম শেষ অবধি থাকতে হবে। তো চলো শুরু করা যাক। তো জেঠু, তো এবার শুরু করি তোমার সেই যে তোমার গ্রামের বাড়ির যে গল্প, সেই গল্প দিয়ে শুরু করা যাক। তখন আমি ক্লাস 8-এ পড়ি। এখন থেকে 57 বছর আগেকার ঘটনা। সেদিনও অন্যান্য দিনের মতোই বাড়িতে ঘুরে বেড়াচ্ছি, করছি। এই সময় আমার পাশের বাড়ির বন্ধু বীরেন সেন এসে বলল, ভূত ছাড়ানো দেখতে যাবি? ভূত ছাড়ানো? তো ভূত প্রিয়তে নিয়ে আমার খুব একটা আগ্রহ ছিল না, বা আমি বিশ্বাসও করতাম না সেভাবে। তবু কৈশোরের কৌতূহলবশতই ভাবলাম দেখে আসি কি হচ্ছে। আমি বললাম কোথায় যেতে হবে? বললো কলোনি পাড়াতে গোপালের স্ত্রীকে ভূতে ধরেছে, ছাড়াতে আসবে, চল যাই দেখতে যাব। তো আমি ওর সাথে তৈরি হয়ে ওই কত ছোট? ক্লাস 8-এ পড়ি, 15-16 হবে বয়স। ওর সাথে ওই গোপালের বাড়িতে গেলাম। আরও অন্য কৌতূহলী মানুষ, ছেলে বউ সব ভিড় করে আছে। তো যেটা প্রথমে লক্ষ্য করলাম সেটা হলো যে ভূতে যাকে ভর করেছে ভূত, সেই মহিলা একটা আট পরে শাড়ি পরে আছে, তার কাছে কেউ তুলসী মালা গলায় দিয়ে কাছে গেলে তাকে তাড়া করছে। তার সামনে যে রাম কৃষ্ণ, এই যখন ঠাকুরের নাম বললে তাকে তাড়া করছে। আদারওয়াইজ সে নর্মাল থাকছে, করছে। আমরা তো ওই রকম কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আছি, কখন ওঝা আসবে, ছাড়াবে, কিভাবে ভূত ছাড়াই দেখব। এর মধ্যে ওই 11টা নাগাদ হঠাৎ ওই মহিলা বলে উঠলো, এবার শালারা বেরোচ্ছে। আচ্ছা। তো আমরা ভাবলাম কি, কাকে বলছে, কে শালারা বেরোচ্ছে। তারপরে দেখা গেল ঠিক 1 ঘন্টা পর, 1 ঘন্টা 15 মিনিট পর 3জন লোক, মানে ওই ভদ্রমহিলার স্বামী, একজন প্রতিবেশী, আর যে ভূত ছাড়াবে ওঝা, ওরা এসে পৌঁছালো। তখনও আমার মনে স্ট্রাইক করেনি ব্যাপারটা, তখন কিন্তু টেলিফোন নেই, মোবাইল তো দূরের কথা। 57 বছর আগেকার ঘটনা বলছি। ওরা যে সময় যে ডিস্টেন্স থেকে রওনা দিয়েছিল, টাইম অ্যাডজাস্ট করলে দেখা যায় যে সময় মহিলা বলেছিল শালারা বেরোচ্ছে, ঠিক সেই টাইমটা। মানে ওই ভদ্রলোক, ওঝা ভদ্রলোক যেখানে থাকতো, হ্যাঁ, সেখান থেকে এই জায়গায় আসতে যতটা টাইম লাগে ঠিক ততটা টাইম সেই টাইমটা আগে বলেছে যে হ্যাঁ শালারা বেরোচ্ছে। তারপর এসে ওই মহিলাকে সামনে বসানো হলো, ওঝা সামনাসামনি বসলো। এবার বলল, কি নাম তোর? বলল বিশু। তোরা ক ভাই বোন? 2 দিদি
আর আমি এক ভাই, 3 ভাই বোন। তোর বয়স কত? যত সালে ও ভূতে কনভার্ট হয়েছে সেই মানে মারা গেছে যে হ্যাঁ, সালে, তত বছরের ইয়েতে বললো এত বছর বয়স। মানে এটা ওই বউয়ের গলা থেকে এই জিনিসগুলো হ্যাঁ, বের হচ্ছে। এইগুলো বলছি। আচ্ছা, তুই আবার এলি কেন? বললো তুমি তো ছেড়ে দিয়ে বললে যেখানে পারিস যা। এর তাবিজের ছুত পেয়েছি, মানে ত্রুটি পেয়েছি, এর এখানে এসছি। তা বললো যেতে হবে, তাহলে যাবি? বলছে যাব, কিন্তু আমার বয়স কম, কঠিন কাজ আমি করতে পারবো না। আচ্ছা, তো বলছে ঠিক আছে। তারপর বললো 1 কলসি জল নিয়ে আসুন। গ্রামের বাড়িতে যে মাটির কলসি হয়, যেগুলোতে জল রাখা হয়, তা অ্যাটলিস্ট 20 লিটার জল ধরে একটা কলসিতে। সেই রকম একটা কলসি ভর্তি জল দিয়ে ওর সামনে দেওয়া হলো। বললো এই কলসিটা নিয়ে যাবি, আর চৈত্র মাসের উঠোন, একদম খটখটে উঠোন, বললো এটাকে নিয়ে যা, যেখানে নামাবি কলসিটা যেন না ভাঙে, জল যেন না পড়ে, মাটির কলসি হ্যাঁ। যেন না ভাঙে। আচ্ছা, আর জলও যেন না পড়ে এক ফোঁটা, কলসিটা ভর্তি। এইরকম মহিলা এরকম কাজ ঝোঁকাচ্ছে, করছে। অবাক কাণ্ড যে ফ্র্যাকশন অফ সেকেন্ড উঠে গেল স্টেপ, যে ওই কলসিটাকে দাঁতে কামড়ে নিয়ে 5 স্টেপ মতো করে গেল। এত দ্রুত হলো যেন আমরা দেখতে চোখের নিমেষে ওটা কলসিটাকে নামিয়ে দিল, পাশে অজ্ঞান হয়ে পড়ে গেল মহিলা। আর কলসি থেকে জল পড়লো না, ভাঙলো না। এবং মুখে করে তুলে হ্যাঁ, নিয়ে গেল, দাঁতে দাঁতে কামড়ে। কামড়ে। 20 লিটার, মানে 20 লিটারের কলসি, যেটাতে মিনিমাম 20 কেজি ওয়েট হবে, ওটা 20 থেকে 25 কেজি ওয়েট হবে, সেটাকে মুখে নিয়ে গেল, সেটা ভাঙলো না। মাটির কলসি কিন্তু বন্ধুরা। তো এবার অজ্ঞান হয়ে গেল, ওকে মানে কয়েকজন মিলে ধরে ঘরে নিয়ে গেল। এর পরবর্তী আমরা আর ঘরে তো ভিড় করতে আমরা যাইনি। তো বন্ধুটা বললো যে ওই আর একটা কবজ দেবে, কবজ দিয়ে চলে যাবে, এরপরে থেকে নর্মাল হয়ে যাবে। ওর জন্ম বৃত্তান্ত কিন্তু ঠিকই বলতো। মজার ব্যাপার হলো ওই ভূতে ভর করা, মানে পেতনি ভর করা অবস্থা, ভূতে ভর করা অবস্থায় ওই মহিলা তার স্বামীকে বাবা বলে ডাকতো। ওরে বাবা। এর যেটা আমরা জানতাম সেটা হলো এই ভদ্রলোক আর্লি লাইফে একজন বড় লোকের বাড়িতে চাষবাস, যাদের অনেক তাদের বাড়িতে কাজ করত। ওকে, মানে এই যাকে ভূতে ধরেছে, যে তার স্বামী, মহিলাকে, তার তার স্বামী। স্বামী। আচ্ছা, আমাদের গ্রাম থেকে 3-4 কিলোমিটার দূরে একটা বড় লোকের বাড়িতে চাষবাসের কাজে করতো, দিন রাত থাকতো ওখানে। ওই ভদ্রলোকের এক বিধবা বোন ছিল। ওকে, তার সাথে অবৈধ সম্পর্কে এই বাচ্চাটা আসে। অলরেডি ওই মহিলা 2 কন্যা সন্তানের ছিল, জননী। তার এটা লোকলজ্জার ভয়ে এটাকে করে মেরে ফেলে। এবার এই ওটাকে পুকুর পাড়ে পুঁতে দিয়েছিল। পুকুর পাড়ের ওই কালক্রমে ওইখানে রাস্তা, হাঁটা রাস্তা হয়ে গেছে। এই ভদ্রলোক বিয়ে করে যখন প্রথম করে ওই পুকুর পাড়ের উপর দিয়ে লাল পাড় শাড়ি পরে যাচ্ছিল, তখন এই ভদ্রলোকের বউ, হ্যাঁ, এবং আসলাটা কোনো কারণে মাটিতে হয়ে যায়। যেটা প্রাথমিকভাবে বলেছিল যে কিভাবে তো প্রথমবার এলো, এটা আমার বন্ধুটা ওদের গ্রামের ঘটনা বলে ও দেখেছিল এবং শুনেছিল, তখন বলেছে যে তখন এইরকমভাবে প্রথমবার অ্যাটাক হয়। তারপরে থেকে ওই ওঝাকে দিয়ে বারে বারে করা হয়, ছাড়ানো হয়। 2 বছর 1 বছর ভালো থাকে, হঠাৎ করে আবার কোনো কারণে ওই কবজের পেলে আবার এসে ভর করে। আর ওরা 2 দিদি, ওর যে 2 দিদি আছে, তার এক দিদি আমাদের গ্রামে বিয়ে হয়েছিল, এবং যখন একে ভূতে করতো, তখন থেকে ওরা খুব একটা অড পজিশনে থাকতো, যে সবাই জানতো, করতো, বলতো বলে ওরা একটু অপ্রস্তুতে থাকতো। এবং তারপরে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আরো বেশি অড, মানে যেহেতু মানে যে ভদ্রলোক, বর যে ভদ্রলোক, তাকে তখন তখনই শুধু বাবা বলে, যখন ছেড়ে যায় তখন থেকে স্বামী স্ত্রী যেরকম সেই রকমই থাকে। বাবা, সত্যি মানে ব্যাপারটা কি, মানে অদ্ভুত গোছের। মানে এটাকে সত্যি কথা, মানে কোনোভাবে নিশ্চয়ই সে তার বউকে বলবে না, তার আগের জীবনের এরকম একটা ঘটনার কথা নিশ্চয়ই সে তার বউকে জানাবে না। কিন্তু মানে সত্যি, মানে এইসব ঘটনাগুলোর সত্যি সাইন্টিফিক কোনো লজিক আমরা খুঁজে পাবো না। কিন্তু
আর আমার কাছে যেটা পরবর্তীতে মনে হয়েছে যে সেই সময়ে না টেলিফোন ছিল, না ছিল, মোবাইল ছিল, এত অ্যাকুরেট টাইম কি করে বললো যে শালারা বেরোচ্ছে, আমাকে এবার যেতে হবে, এবং ওইভাবে চলে গেল। এবং যখন চলে যায় তখন অ্যাজ ইট ইজ, মানে কোনো রকম তার মধ্যে অ্যাবনর্মাল কিচ্ছু থাকে না, মানে আবার নর্মাল হ্যাঁ নর্মাল একদম। আমি মনেও করতে পারি না যে ওই টাইমে কি কি করতো, কারণ সে ওর মধ্যেই থাকে না, মানে সম্পূর্ণ ওই আত্মাটাই ওকে দিয়ে যা যা করানোর করাচ্ছে। আর একটা জিনিস যেটা সায়েন্স সার্কেলের ইয়েরা বলে যে একটা মানুষ নাকি দাঁতে কামড়ে ওই রকম কলসি তুলতেই পারে, কিন্তু একজন মহিলার পক্ষে ওই রকম অত অ্যাট ইজ তুলে নিয়ে যে 5-6টা স্টেপের দূরে নামিয়ে দিল, এত কুইক নামিয়ে দিল যে চৈত্র মাসের শুকনো উঠোনে ওটা মাটির কলসি ভেঙে গেল না, জল উছলে পড়লো না, যেভাবে বলে দিল ওইভাবেই রেখে দিল। এবং কোনো উইদাউট এনি প্র্যাকটিস, এরকম হয় যে হ্যাঁ অনেক দিন ধরে প্র্যাকটিস করে রেখেছে, তাদের ব্যাপারটা অন্যরকম, বাট এর তো কোনো প্র্যাকটিসেরও ব্যাপার। ও বলছে, মাথা ঝুঁকোতে বলছে পারবো না পারবো না পারবো না, ধমক দিয়ে বলছে যা তোকে যেতে হবে, এক্ষুনি যাবি, তখন আচমকা উঠে যে ওই রকম করে দিল। সত্যি ব্যাপারটা মানে সত্যি মানে অন্যরকম, মানে বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা। এরপরে তোমার সেই তোমার গ্রামের ওই গল্পটা একটু বলো। এর পরবর্তী ঘটনা অনেক বছর পরের ঘটনা, তখন আমি গ্রামে থাকি না, তবে গ্রামের ঘটনাগুলো যাই হোক, আমরা কলকাতা থেকে বসে খবর পেতাম, কে মারা গেল, কার কি হলো, এই ধরনের খবরগুলো পাওয়াই যেত। আমাদের বাড়ি থেকে খুব কাছে একটা ছেলে এয়ারফোর্সের চাকরি করত, জীবন খা, মাখন খার ছেলে, ও তখন ব্যারাকপুরে পোস্টিং। আচ্ছা, ওখান থেকে ওই উইকেন্ডে গ্রামের বাড়িতে চলে যেত। গ্রামের বাড়িতে চলে গেলে হয় স্কুলের খেলার মাঠ অথবা দয়ের পাড়ের ব্রিজের উপরে বসে আড্ডা দেওয়া, এগুলো আমাদের নর্মাল হতো। তো ওই জীবন খাও সেদিন মাঠে কাউকে পায়নি, ব্রিজে যে একা বসেছিল অনেকক্ষণ, বসে থেকে সন্ধ্যার পরে চলে এসছে, বাড়িতে ফিরে এসছে, বাড়ি ফিরে এসে শুধু হাসছে, আচ্ছা, যা বলছে, যা কথা বলছে ও হেসে যাচ্ছে, কোনো করছে না। ওর বাবা আবার এই সমস্ত বিশ্বাস করে করে, ছেলের ওই রকম দেখে ওর মনে হয়েছে যে একে কিছু ভর করেছে কোনো আত্মা। পাশের গ্রাম থেকে ও যাকে ডেকে নিয়ে এসছে, ওই সন্ধ্যা রাত্রেই নিয়ে এসছে। সে এসে করার পরে ওই ঝাড়ফুঁক করার আগে বলল, কে তুমি? হাসতে হাসতে বলছে, আমি তো নরেনের বউ। নরেন টাইটেলটা বলে যাচ্ছে, রায় হবে বোধহয়, নরেন রায়। তার স্ত্রী সুইসাইড করেছিল গলায় দড়ি দিয়ে অনেকদিন আগে। সেও কি তোমাদের গ্রামে? আমাদের গ্রামে, আমাদের মানে এই যে বাড়ির জীবন খা, ওদের বাড়ি থেকে 200 মিটার মতো দূরে হবে, 200 মিটার। ওখানে ওই ব্রিজ থেকে আসার সময়, ব্রিজ থেকে গ্রামে ফিরে আসার সময় ওই বাড়ির পাশ দিয়ে আসতে হয় রাস্তা। এবার করলো যে তুমি ওর বউ, তাহলে এরকম করছো কেন, এর উপরে কেন ভর করেছো? বলছে আমি কয়েকজনকে নেব। কয়েকজনকে নেবে? কাকে নিয়েছো এর আগে? বলছে কেন, কালু তরফদার। মানে আরেকজনের নাম বলছে, সেও তোমাদেরই গ্রামে? হ্যাঁ, ওই অপোজিট বাড়ির। বলছে ওকে তো নিয়েছি। তো কালু তরফদারকে আমরা কাকা ডাকতাম, কালু কাকা বলে সবাই মানে করতো। মানে বাড়িতে কোনো অভাব ছিল না, ছিল না, কিন্তু ভদ্রলোক শেষের দিকে আমরা মানে মারা যাওয়ার আগে দেখেছি আমাদের সাথে কথা বলতে বলতে, এই ভালো লাগে না, কিছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না, আমার কিছু ভালো লাগে না, এই কথাটা খুব বলতো। মানে কাইন্ড অফ ডিপ্রেশন, এরকম টাইপের কিছু। কিন্তু ডিপ্রেসড হওয়ার মতো কোনো কারণ ছিল না। 2-3টে ছেলে, সংসারের কোনো অভাব নেই, চাষবাসের করে করলেও মানে বেশ মানে সচ্ছল ফ্যামিলি, আর্থিক অনটন ছিলই না। সেই অবস্থায় দেখা গেল একদিন লেট নাইটে ওই রেল লাইনে কাটা পড়েছে। তো বলছে যে আমি তো ওকে টেনে নিয়ে গেছিলাম রেল লাইনে টেনে নিয়ে গেছে এবং আরো কয়েকজনকে নেব। আচ্ছা, এই ঘটনা শোনার পরে তখনকার মতো তো ও তাবিজ দিয়ে ওটা করে দিয়ে গেল। এরপরে ওই নরেন, যার স্ত্রী মারা গেছিল, সে এবং যাকে বলছে যে ও কালুকে নিয়েছে, কালুর
তরফদারের দাদা, মেঘলাল তরফদার তখন নিয়েছিল, এরা দুইজন মিলে গয়ায় যে পিণ্ডদান করে আসে। তারপরে থেকে এই আত্মাটা আর কারো ওপর কোনো ইয়ে করেনি, মানে তারপরে আর কোনো রকম প্রবলেম হয়নি। না। তো বিশ্বাস না করলেও গয়াতে পিণ্ড দিয়ে আসার পরে গ্রামে যে আর কারো ওপর এটা হলো না, এটা একটা, আমি তো অন্তত বিশ্বাস করি যে সামথিং ইজ দেয়ার। এক্স্যাক্টলি, মানে যেটা বিয়ন্ড সায়েন্স, মানে যেটা হয়তো এখনো আমরা সায়েন্স দিয়ে এক্সপ্লেন করতে পারিনি। যদি ভবিষ্যতে আরো এরকম অ্যাডভান্স কোনো বিজ্ঞান বেরায়, হয়তো সেটা দিয়ে ভূতকেও এক্সপ্লেন করে দেওয়া যেতে পারে। বিজ্ঞান দিয়ে বিচার করা যাবে না এরকম ঘটনা, একটা মন্ত্র শক্তি আমার নিজের উপরে ইয়ে হয়েছিল। তখন আমি ক্লাস 9-এ পড়ি। বাড়ির গরুর জন্য ঘাস কেটে বস্তা ভরে নিয়ে এসে গরুর খাবারের জন্য দিতাম। তো ওই বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূর থেকে ওই রকম ওই বস্তা করে ঘাস নিয়ে আসছি। বর্ষাকাল, স্লিপারি রাস্তা, সকাল 9টা 9:30 হবে। স্লিপ করে পড়ে গেছি, মাথা থেকে বস্তাও পড়ে গেছে। আচ্ছা, তো তখন ইয়াং লাইফে পড়ে গেছি, নিজে নিজেই হাসছি যে পড়ে গেলাম। তারপর উঠে আবার নিজেই ওই বস্তাটাকে মাথা নিয়ে বাড়ি চলে এসেছি। মজার ব্যাপার হলো, যত বিকেল হচ্ছে তত আমার একটা কাঁধে পেন হচ্ছে, আর পেনটা মানে এমন হতে আরম্ভ করলো 4টের দিকে যে 90 ডিগ্রি থেকে কোনো রকম এরকম কাঁধ হেলালে পুরো মানে এখান দিয়ে মনে হচ্ছে ইলেকট্রিক শক মারার মতো মারছে, মানে এতটা পেন হচ্ছে। তো আমি তো খুব ফুটবল পাগল, ফুটবল খেলতাম না এরকম একটা সন্ধ্যাও যেত না। সেদিন আর ফুটবল খেলতে যাওয়ার কথা ভাবতেই পারলাম না, কারণ আমি তো সোজা থেকে কাত হতে পারছি না। একদম। তো ওইভাবে বসে আছি, আছি, মানে মানে খুব মন খারাপ হয়ে গেছে, কি হলো, কেন হলো। তো রাত্রি 7:30, গ্রামের রাত্রি 7:30 মানে অনেকটা। তো যতীন মণ্ডল বলে একজনকে বাবা ডেকে নিয়ে এলো যে আমাকে ঝাড়ফুঁক করে দেবে, ঠিক হয়ে যাবো আমি। মানে কিছুটা অবিশ্বাস নিয়েই বসলাম, তার সামনে গেলাম। উনি একটা টুলে আমাদের উঠোনে বসলো, রাত্রিবেলা। তা উঠোনে একটা ওই হেরিকেনের লাইট দেওয়া হলো ওনাকে। তো উনি বললো যে একটা নতুন ধার কাটানো কাস্তে অথবা নতুন কাস্তে যেটা ব্যবহার করা হয়নি, ওই রকম একটা কাস্তে দিতে হবে। তো গ্রামের বাড়িতে ওটা আমাদের ছিল না, পাশের বাড়ি থেকে পাওয়া গেল একটা, এনে দেওয়া হলো। উনি উঠোনের ওপরে ওই কাস্তে দিয়ে প্রথম একটা ছোট বৃত্ত আঁকলো এবং তারপরে আউটার সাইড দিয়ে আর একটা বড় বৃত্ত করে এবার আমার দাদাকে বলল যে আমি যখন ওই একটা দাগ থেকে এইরকম ইনার দাগ পর্যন্ত দাগ কেটে কাস্তে দিয়ে বলবো, তখন তুমি ওকে ওর কাঁধে একটা ফু দিয়ে দেবে। ওকে। তো এরকম টানছে, দাদা কাঁধে ফু দিল, আমি দাঁড়িয়ে আছি। হুম 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 এই এতগুলো সব মিলে গোটা 15 ফু হয়তো দিল আমাকে। এইবার উনি আমাকে বলছে যে কাঁধটা ঘুরিয়ে দেখো। টোটাল হয়তো 3 মিনিট সময় গেছে। 3 মিনিট আগে যখন আমি ওনার সামনে এসেছি তখনও আমার অবস্থা হলো 90 ডিগ্রি থেকে কাঁধ ঘোরাতে পারছি না। তো আমার তো ভয় লাগছে যে ওই রকম ইলেকট্রিক শক মারছে, তাহলে আমি কী করে ইয়ে করবো। আমি হেজিটেট করছি দেখে উনি আমাকে একটা জোর ধমক লাগালেন, আমি বলছি তো তুমি কাঁধটা ঘুরিয়ে দেখো, তোমার ব্যথা চলে গেছে দেখো। আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি, দেখছি 90% পর্যন্ত ঘুরিয়ে নিয়ে গেলাম, ব্যথা নেই। এদিকেও দেখলাম তাই। তারপর 90%-এর বেশি গেলে তখন একটু ব্যথাটা লাগে, বলছে দাঁড়াও আর একবার ইয়ে করে দিচ্ছি। তো উনি রিপিট ওইটা আর একবার করলেন, আরও 3 মিনিট গেল। বললো এবার দেখো তোমার ব্যথা চলে গেছে। আমি দেখলাম নাই বরাবর, মানে 1% মতো একটা ইয়ে আছে। এতটা প্রবলেম থেকে হ্যাঁ, উইদিন 6-7 মিনিট দেখলাম আমার ব্যথাটা চলে গেছে। মজার ব্যাপার হলো উনি কিন্তু আমাকে কোনো মেসেজিং করেনি, টাচ করেনি আমাকে, ওই টুলে বসে বসে ওইটা ইয়ে করেছে। আর দাদা আমাকে ফু দিয়েছে কাঁধে, মানে ইভেন তোমার দাদাও তোমাকে কোনো টাচ করে না, শুধু ফু দিয়েছে। হ্যাঁ, তো এর মধ্যে ব্যথাটা চলে গেল এবং পরের দিন সকালবেলা দেখলাম ব্যথা নেই। তো এটা মন্ত্র শক্তি যারা বিশ্বাস করে না, আমি তো ওইটা দেখে আমি তো মানে 100% বিলিভ করি যে হ্যাঁ
তবে সবার মন্ত্র শক্তি কতখানি আমি এই ক্ষেত্রে দেখেছিলাম যে একদম ইনস্ট্যান্ট রেজাল্ট, না 2 দিন পরে, না 2 দিন 6 মিনিটের মধ্যে আমি যেটা কাঁধ ঘোরাতে পারছিলাম না, দেখলাম কাঁধ একটু সেটা সম্পূর্ণ কাজ হয়ে গেল। সত্যি মানে এই ব্যাপারগুলো মানে এতটাই মানে অন্যরকম হয়, মানে এখনো অবধি এই জিনিসপত্রগুলো মানে হয়তো মেডিকেল সায়েন্স এটাকে অন্যরকম ভাবে কিছু বলবে, এক্সপ্লেন করতেই পারে কিছু, কিন্তু আমি বললাম তো আমি কিন্তু অবিশ্বাস নিয়ে এসে দাঁড়িয়েছিলাম যে কিছু হয়ে যাবে, কিন্তু দেখলাম যে ঠিক হয়ে গেছে। ঠিকই, মানে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো সত্যি মানে এমন, মানে আজও অবধি এমন এমন জিনিসপত্র আছে যে সত্যি আমরা সেটার এক্সপ্লেনেশন খুঁজে পাওয়া, মানে বলে না বিশ্বাসে মিলায় বস্তু, হ্যাঁ, তো সেরকম টাইপের। তো বন্ধুরা, আজকের পডকাস্ট আমি এখানেই শেষ করলাম। আমাদের জীবনে, আমাদের আশেপাশে, আমাদের পারিপার্শ্বিক পরিবেশে এরকম কত ঘটনাই ঘটে থাকে, তাই না? যার এক্সপ্লেনেশন মডার্ন সায়েন্স দিতে পারে না। হয়তো আজকের দিনে সায়েন্স বা ডাক্তাররা এই জিনিসটা বিশ্বাস করবে না, কিন্তু তাও কিন্তু এরকম ঘটনা আমাদের আশেপাশে ঘটে থাকে। যদি তোমাদের জীবনেও বা তোমাদের আশেপাশেও এরকম কোনো ঘটনা, কোনো অভিজ্ঞতা, তার সাক্ষী যদি তোমরা থেকে থাকো, তো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আমার মেল আইডির লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে রাখবো ডেসক্রিপশানে। সেখানে যদি তুমি এরকম কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই সেখানে তুমি কন্ট্যাক্ট করতে পারো। তাহলে আমি তোমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে তোমাদের সেই ঘটনা যে কোনোভাবেই হোক আমরা সবার সাথে, সবার সামনে নিয়ে আসব। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের পডকাস্টে। নমস্কার।